দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান ২-এর ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত ৮টা ২০ থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। দুলা ভাই, আপনারা তো পাত্তাই দিল না। থাক, কষ্ট পেন না। বিবাহিত লোকদেরকে কেউ পাত্তা দেয় না। তুমি কি ভাবছো? তুমি ভাবছো এই ছবি যদি তুমি জুইকে দেখাও তাহলে কি হবে? আমাদের কি হবে? আমাদের কিচ্ছু হবে না। আমাদের ঝগড়াঝাটি হবে, সংসারে একটা অশান্তি হবে, আর কিচ্ছু হবে না। কিন্তু তোমার সাথে যে মধুবালার ছবি, এই ছবি যদি আমি জবাকে দেখাই তাহলে কি হবে? তোমার কিন্তু কোনোদিন বিয়েই হবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি এই ছবি জুইকে দেখাবা কি না। রাত ৯টা ৩০ থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। সেদিন আমি খুব ওভার কনফিডেন্ট হয়ে কারণ বাজার সিগন্যালে একদম পুলিশের পাশে যে দাঁড়াইছি, পুলিশ ঘুরেই দেখে আমি। ওনার ইভেন ইচ্ছাও ছিল না, তাও মাসেল মেমোরি কারণে কাগজপত্র চেয়ে বসছে। কি আর করবো, পরে ১২০০ টাকার অপরচুনিটি কস্ট দিলাম। তুমি জানো, আমার বাবা দারোয়ানকে বলেছে তুমি যখন আসবে দারোয়ান যেন গেট না খোলে। ঠিকই তো আছে। ঠিকই আছে? হ্যাঁ, কারণ কোনো পুরুষই চায় না তার বাড়িতে কোনো মহাপুরুষ ঢুকুক। রাত ১১টা ৩০ সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে টক শো সংলাপ প্রতিদিন। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। আগামী ২৯ মার্চ শনিবার রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে মমতাজ হার্বাল প্রোডাক্ট সিক্রেট বিউটি এক্সপার্ট রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন মমতাজ হার্বাল প্রোডাক্ট সিক্রেট বিউটি এক্সপার্টের বিচারক বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো আছি, আপনাকে পেয়ে তো খুবই ভালো লাগছে। বাংলাদেশে প্রথমবারের মতন বিউটি এক্সপার্ট খোঁজবার প্রতিযোগিতা শুরু হয়েছে গত বছর নভেম্বর থেকে, অর্থাৎ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ শনিবার এনটিভিতে এটার গ্র্যান্ড ফিনালে প্রচারিত হবে। সবকিছু মিলিয়ে আপা কেমন ছিল এবারের অভিজ্ঞতাটা? আমার অভিজ্ঞতাটা তো অবশ্যই খুব ভালো ছিল, কারণ এই কম্পিটিশনটা ছিল যে আমার ট্রেডের মানুষদেরকে নিয়ে, সেই জন্য আমার এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল। আর খুব সিরিয়াসলি এই কম্পিটিশনটা করা হয়েছিল, তাদেরকে মানে জাজমেন্টের জায়গাটাতেও আমরা খুবই সিরিয়াস ছিলাম। যেটা আমরা চাচ্ছিলাম যে আমরা জাজমেন্টে যারা ছিলাম আমরা আগেই প্ল্যান করেছিলাম যে যারাই আসে সে যেন আসলেই একজন যোগ্য মানুষ উঠে আসুক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, আর একজন উদ্যোক্তা উনি যে বিষয়ে কাজ করবেন, বিষয়টা তো সেবা, বিষয়টা উনি সার্ভিস দিবেন, সেটা থেকে তার আর্নিং হচ্ছে, এটা তার বিজনেস। তো সেই ক্ষেত্রে সে যেন শুধু এটা যে একটা চ্যারিটি কাজ না, এখান থেকে তার বিজনেসটাও দাঁড় করাতে হবে, কারণ এই বিজনেস দিয়ে সে অনেকের আবার কাজের ব্যবস্থা করছেন। হ্যাঁ, তার অনেক খরচও আছে, সেটা মাথায় রেখে সে যেন বিজনেসটাও প্রপারলি করতে পারেন, অ্যাকাউন্টসটাও যেন ঠিক মতো বোঝেন, তারপর কাস্টমার কেয়ারটাও যেন বোঝেন, ফ্লোর ম্যানেজমেন্টটাও যেন বোঝেন। সেই ধরনের আমরা তাদেরকে সেই বিষয়গুলো
নিশ্চিত করবার চিন্তা করেছেন হ্যাঁ আপনারা। চেষ্টা করেছি এবং মমতাজ হারবাল সিক্রেট বিউটি এক্সপার্ট, এটা শুরু হয়েছে নভেম্বর থেকে, মানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তারপরে 300 জন প্রতিযোগীর মধ্যে থেকে অবশেষে 6 জন ফাইনালিস্টকে আমরা পেয়েছি। তো এই 300 জন থেকে বাছাই করে আসলে এতদূর পর্যন্ত নিয়ে আসা বা 6 জনের মধ্যে নিয়ে আসাটা, এটা মনে হয় একজন বিচারক হিসেবে আপনাদের জন্য খুবই কঠিন একটা কাজ ছিল। কি মনে হচ্ছে আসলে যে মেধার যে যাচাই বা বাছাই করবার যে প্রচেষ্টা আমরা করেছি এতদিন ধরে, সেটা আসলে কতখানি সফল রূপ নিতে যাচ্ছে? হ্যাঁ, এটা একটু টাফই ছিল, কারণ যারা এসেছিলেন মোটামুটি আমরা দেখেছি ম্যাক্সিমামই অলরেডি স্যালন ওন করছেন, তারপর অনেকেই আছেন অনেক দিন ধরে কাজ করছেন। তো সবাই মোটামুটি ধারণা নিয়ে এসছেন, একেবারে কেউ আসেননি যে আমি একেবারে জানেন না এরকম কেউ ছিল না। তো সেখানে সবার মধ্য থেকে কে আসলেই সবার মধ্য থেকেই সেরা কে, সেটাকে বেছে বের করতে একটু কষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে তো অনেকগুলো রাউন্ড ছিল আপা, এবং বিভিন্ন রাউন্ডে তাদেরকে বিভিন্ন রকম টাস্ক দেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে যদি একটু ছোট করে জানি। তাদের কাজের আসলে ওই সেগমেন্টগুলো ছিল বিভিন্ন কাজের উপরে, যে একজন যদি এক্সপার্ট হয় তাহলে তাকে সব বিষয়ের সম্পর্কেই ধারণা থাকতে হবে, জানতে হবে। সেগুলো যাচাই বাছাই করার জন্যই সেই সেগমেন্টগুলো ছিল। যেমন হেয়ার কেয়ার ছিল, স্কিন কেয়ার ছিল, হেয়ার স্টাইলিং ছিল, মেকআপ ছিল। তো এই সবগুলোর মধ্য থেকে প্রত্যেকটা বিষয় বেছে বেছে যে সব বিষয়গুলো সম্পর্কে যার ক্লিয়ার ধারণা আছে, পরিষ্কার ধারণা আছে, যিনি বুঝতে পারছেন যে কি কোন কাজটা উনি করছেন, কেন করছেন। তো সেগুলো খেয়াল করেছি, যাতে যেন সে যে শুধু এখানে কম্পিটিশনে এসছে সেটা তো না, সে পরবর্তীতে যেন কাজে লাগাতে করবেন, পারে, হ্যাঁ ক্লায়েন্টের সাথে কাজ করবেন, মানুষের স্কিন নিয়ে, হেয়ার নিয়ে কাজ করবেন। তো সেই জায়গাটায় যেন তার ধারণাটা থাকে যে উনি কোন প্রোডাক্ট দিয়ে কোন কাজ করছেন এবং সেটার বেনিফিট কি হবে ক্লায়েন্টের, সেই সব কিছু সম্পর্কে যাদের ধারণা ছিল, মানে ক্লিয়ার ধারণা ছিল, সেই ধরনের এক্সপার্টই আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। আচ্ছা, আরও একটি বিষয় আপা এখানে ছিল, যেহেতু হেয়ারের বিষয়টি আপনি উল্লেখ করলেন, সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো যে হেয়ার কাটিংয়ের জন্য বিভিন্ন রকম তাদেরকে টুলস দেওয়া হয়েছিল। তো নিঃসন্দেহে তারা মনে হয় এই ব্যাপারটি সম্পর্কে আগে এত বেশি অবগত ছিল না। এই রিয়েলিটি শোতে আসার পরে তাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা তারা কতখানি সফলভাবে আসলে উতরে গেছে? এটা করার কারণ ছিল যে ওরা কাজটা জানে, আমরা জানি যে তারা কাজটা জানে, মানে হাউ টু কাট দ্য হেয়ার, এটা কিন্তু ইজি বিষয় না একদমই, মানে অন্য সব কিছুর চাইতে অনেক কঠিন একটা হেয়ার কাটটা জানার পরে, শেখার পরে ওটাকে প্র্যাকটিস করে হাতে আসাটা অনেক সময়ের ব্যাপার। তো যেহেতু তারা জানে হেয়ার কাটটা, সেই ক্ষেত্রে আমরা একটু সিরিয়াসলি চাচ্ছিলাম যে কাজটা যদি জানে, আমি যদি কেচি ধরতে জানি তাহলে আমি কাগজও কাটতে পারবো, আমি কাপড়ও কাটতে পারবো, সেটা হয়তো আমি শেপে কাটতে পারবো না, কিন্তু সোজা কেটে তো যেতে পারবো। তো যেহেতু তারা চুলটা কাটতে জানে, তারা শেপেও কাটতে জানে, তারা জানে যে চুলের কোনভাবে কাটলে স্টেপিং হবে, কোনভাবে কাটলে লেয়ার হবে, কোনভাবে কাটলে টেকনিকটা জানে। সেই জন্যই ডিফারেন্ট টুলস তাদের হাতে দেওয়া হয়েছিল, যে এই টুলস দিয়ে তারা অনেক বেশি তো আর কাটতে বলা হয় নাই, এক একজনকে বলা হয়েছে যে ডিফারেন্ট হেয়ার স্টাইলের কথা বলা হয়েছে, ওইটা কাটো, এবং শার্প জিনিসই দেওয়া হয়েছিল এবং তারা কেটেছেও, মানে কেচি, ছুরি, দাও দেওয়া হয়েছিল একজনকে, শার্প ছোট একটা দা, খুব ইন্টারেস্টিং ছিল কিন্তু ব্যাপারটা, এবং কেটেছে, সুন্দর করেই কেটেছে তারা, যেহেতু তারা জানে বিষয়টা, সেই জন্য তাদের জন্য খুব একটা কঠিন ছিল না। তারাও বরং আসলে ব্যাপারটা হচ্ছে যে জেনারেল নলেজটাকে তারা আসলে কিভাবে ইউটিলাইজ করতে পারছে। হ্যাঁ, আর হলো তারাও জিনিসটাকে সিরিয়াসলি নিয়েছে, আবার ফান হিসাবেও নিয়েছে। এটা এমন না যে দেখে ভয় পেয়ে গিয়েছে, সেটা না, তারা অনেক স্মার্ট। হ্যাঁ, তারা অনেক স্মার্ট, কিন্তু আমার কাছে মনে হয় যে বিচারকদের সামনে যখন দাঁড়ানো হয় তখন প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা থাকে তারা অনেক নার্ভাস হয়ে যায়। সেই জায়গাটাতে আপনারা বিচারক হিসেবে আসলে তাদেরকে কতটা ফ্রি করতে পেরেছেন? আমরা খুবই ফ্রি অ্যান্ড ফ্রেন্ড হওয়ারই চেষ্টা করেছি সারাক্ষণ, কারণ ওদের ভেতরের থেকে আমরা তাদের কাজগুলো বের করার চেষ্টা করেছি, যার জন্য আমরা সবসময়ই কখনোই অনেক কঠিন টিচার হতে চাই নাই। আর একটা লম্বা সময় ধরে তো একসাথে কাজ করেছি, তো
প্রতিদিন আমাদেরকে দেখতে দেখতে আরও তারা সহজ হয়ে গিয়েছিল, যার জন্য ওরা শেষ পর্যন্ত একেবারে মন খুলে তারা কী কী কাজ জানে, কোনটা জানে না সেটাও আমাদের কাছে মন খুলে বলেছে। যেটা জানে না সেটা আমাদের কাছ থেকে অনেক সময় তারা অফ দ্য ক্যামেরা তারা আমাদের সাথে বসে ডিসকাস করেছে, অনেক সময় সাজেশন নিয়েছে। তারপর পরবর্তীতে ট্রেনিং দরকার হলে কি ট্রেনিং করবে, আমরা তো সারাক্ষণই তাদেরকে বলেছি যে প্রশিক্ষণের তো কোনো শেষ নাই। আর হলো বিউটি সার্ভিস এমন একটা সার্ভিস যেটা সব সময়ই আপগ্রেড থাকতে হবে। যখনই কন্টিনিউয়াসলি নতুন নতুন প্রোডাক্ট, সার্ভিস, স্টাইল, ডিজাইন সবকিছু আসতে থাকে, অনেক ট্রেন্ড আসতে থাকে। তো সেটার সাথে ম্যাচ করে নিজেকে যদি সেই জায়গায় রাখতে হয়, আপডেট থাকতে হবেই। তো সেই জন্য আমরা দেখেছি যে ওদের ট্রেনিংয়েরও অনেক ইচ্ছা আছে, শেখারও অনেক ইচ্ছা আছে, এবং তারা নিজেরা জানেনও অনেক কিছু। সেগুলো মিলে আমরা ওগুলো নিয়েও কথাবার্তা বলতাম, যার জন্য আমাদের সাথে অনেক সহজ হয়ে গিয়েছিল তারা। জি, 29 মার্চ শনিবার এনটিভিতে 9টায় গ্র্যান্ড ফিনালে এটা যাচ্ছে। তো 6 জনকে নিয়ে যেহেতু গ্র্যান্ড ফিনালে হবে, 6 জনের জন্য আসলে কি কি চ্যালেঞ্জেস থাকবে? 6 জনের জন্য আসলে আমরা লম্বা সময় ধরেই কিন্তু এদের কাজ দেখেই আসছি। তো ফাইনালি আমরা খেয়াল করার চেষ্টা করেছি যে কতটা ইমপ্রুভ করেছে। শুরুর দিকে যা ছিল তার থেকে তারা এই এতদিন ধরে এতগুলো এপিসোড পার হয়ে এসছেন, এর মধ্যে নিজেদেরকে কতটা ইমপ্রুভ করতে পেরেছেন, মানে সেই জায়গাটায় আমরা তখন কাজ এবং তাদের পার্সোনালিটি, অ্যাটিটিউড সেগুলো খোঁজার চেষ্টা করেছি যে অ্যাজ এ পার্সন অ্যান্ড উদ্যোক্তা হিসাবে তারা কতটা নিজেদেরকে তৈরি করতে পেরেছেন। তো সেই জিনিসগুলো দেখেছি। আর কাজ তো তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি দেখিয়েই এসছেন। আমরা এর মধ্যে আমাদের ধারণা হয়ে গিয়েছিল যে কারা এখন আসলেই মানে জেনে বুঝে কাজ করছেন, এবং কার কতটা দক্ষতা, কার কতটা এক্সপার্টিস, এগুলো আমরা সারাক্ষণ প্রত্যেকটা এপিসোডেই আমরা খেয়াল করেছি, যেন কোনোটা আর কি ছাড় না যায়, ছুটে না যায়। তো সেখানে তার কাজের বিষয়টা, কাজের পরে জিনিসগুলো গুছিয়ে রাখছে কিভাবে, হাইজিন কিভাবে মেনটেন করছে, তারপর কাজের টেকনিকগুলো তারা কতটা জানে, সব দিক থেকেই কতটা দক্ষ। এবং ওই যে আমি যেটা বললাম, কাস্টমার কেয়ারিং, বিজনেস রান করবে কিভাবে, ম্যানেজমেন্ট। এই জায়গাটা আমি একটু যুক্ত করতে চাই আপা, যে যখন কাস্টমার সার্ভিস দিচ্ছে, আপনি যেটা বলছিলেন যে কাস্টমার কেয়ারটা আসলে কিভাবে করতে হবে সেটা জানতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কি আসলে কিভাবে কমিউনিকেট করছি আমার কাস্টমারদের সাথে। এই দক্ষতাটা আসলে আপনারা তাদের মধ্যে থেকে কিভাবে দেখেছেন, বা এখানে জাজটা কিভাবে করেছেন? জাজমেন্টের জায়গায় আমরা যখন ওরা এক একটা বিষয়ের উপর ওদের টেস্ট হয়েছে, মানে কম্পিটিশনের সময় যখন তারা এসছে এক একদিন, যেমন আমরা জিজ্ঞেস করেছি যে কোনো একটা প্যাক তৈরি করেছে, এই প্যাকটা তারা কিভাবে কমিউনিকেট করবে কাস্টমারকে, যে ওনার প্রবলেমটা কি সেটা জেনে বুঝে কিভাবে ওনার প্রবলেমটা জানবেন, এবং কিভাবে জেনে গিয়ে তারপর সেই প্রোডাক্টটা রেডি করে তাকে সেই প্রোডাক্ট ওয়াইজ সার্ভিস দেওয়ার পরে তার কাছ থেকে কিভাবে ফিডব্যাকটা নেবেন, সেই জিনিসগুলা। ইভেন তো আমাদের কাজী কামরুল ইসলাম ছিলেন আরেকজন জাজ, উনি এটাও বলেছেন যে অনেক সময় ক্লায়েন্টরা এসে অনেক কিছু শেয়ারও করেন, মনটা খারাপ থাকলে যে তাকে সার্ভিস দিচ্ছে 1 ঘন্টা ধরে, তার সাথে হয়তো কিছু মন খারাপের কথা শেয়ার করেন, কিন্তু সেই জিনিসগুলো কি আমরা অন্য আর কারোর সাথে শেয়ার করবো কিনা, নাকি ওই জিনিসটা আমি আমার ভেতরেই রাখবো। তো সেই বিষয়টা নিয়েও কথা হয়েছে। এত খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। এটাও বলেছে যে ওরকম কেউ কিছু বললে ওটা আপনার কাছেই থাকতে হবে, কারণ উনি আপনাকে বিশ্বাস করে কথাটা বলেছেন। তো এই ধরনের মানে কমিউনিকেশনের যে ওয়েগুলো, সেগুলো বিষয় আলাপ করেছেন আপনারা। হ্যাঁ, এটা একেবারে পার্সোনাল ইস্যু, যিনি কাজ করেন ওনার জন্য একেবারেই পার্সোনাল ইস্যু, তারপরে ওইটা তাকে ধরিয়ে দেওয়া। না, পার্টিসিপেন্টস নিঃসন্দেহে লাকি যে আপনাদের দুজনের মতন আমরা আসলে অনেক গাইডেন্স দেওয়ার মতন মানুষ পেয়েছেন নিঃসন্দেহে। এবং একই সাথে আমি যুক্ত করতে চাইবো মমতাজের কথা, যে মমতাজ হার্বাল যদি এই উদ্যোগটা না নিত, তাহলে হয়তো আজকে এই দিনটা আমরা দেখতাম না, এবং প্রথমবারের মতন বিউটি এক্সপার্ট খুঁজবার যে প্রতিযোগিতা, সেটা হয়তো হতো না। সে সম্পর্কে যদি জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, এটা আমিও বলবো যে তাদের ইনিশিয়েটিভটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ ছিল, যে
সারা বাংলাদেশ থেকে খুঁজে বের করে নিয়ে আসা, কারা ভালো কাজ করছেন, বিউটি নিয়ে কাজ করছেন অনেক মানুষ। বিউটি ইন্ডাস্ট্রি এখন বাংলাদেশে অনেক বড়, তো সেই জায়গায় খুব ভালো করে প্রপার সার্ভিস দেওয়ার মতন কনফিডেন্স, যোগ্যতা কাদের আছে, তো তাদেরকে যদি খুঁজে বের করতে হয়, তো এরকম কম্পিটিশনের মাধ্যমেই আসলে তারা উঠে আসবেন, যেটা সবার সামনে, ক্যামেরার সামনে ওনারা পরীক্ষা দিয়ে বের হয়ে আসছেন। যে শুধু যে আমাদের সামনে আমরাই দেখলাম সেটা না, সব মানে দর্শকদের সামনে তারা তাদের পারফরমেন্স দেখিয়েই তারা যোগ্যতার ভিত্তিতে বের হয়ে আসবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই কম্পিটিশন যদি আরো করা হয় এবং আরো ভালোভাবে করা হয়, আরো প্রপারলি যদি আমরা করি, আমাদের দেশ থেকেই অনেক ভালো ভালো কাজ জানা দক্ষ উদ্যোক্তা খুঁজে বের করতে পারবো বিউটিতে যারা কাজ করছেন তাদেরকে। একদম। হয়তো বিউটি স্যালন কিন্তু এখন দেখি আমরা প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু সেখানে আসলে দক্ষ বিউটি এক্সপার্ট আসলে কতখানি হচ্ছে এই প্রশ্নটা কিন্তু সবসময় থেকেই যায়। তো সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারে মমতাজ হারবাল এই সিক্রেট বিউটি এক্সপার্টের মাধ্যমে পরবর্তী বছরগুলোতে, তাহলে সেটা নিঃসন্দেহে আমাদের এই সেক্টরের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। আবার সামনে তো ঈদ একেবারে চলেই এলো, এবং ঈদ আসা মানেই আসলে মেয়েদের ব্যস্ততা শুরু হয়ে যায় নিজেদের স্কিন কেয়ারকে ঘিরে, বা নিজের হেয়ার কেয়ার বলি, স্কিন কেয়ার বলি, সবকিছুকে ঘিরে ব্যস্ততা শুরু হয়ে যায়। সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে এবারে রোজার ঈদের সমস্ত প্রস্তুতি? রোজার ঈদের আমি অনেস্টলি স্পিকিং যে আমাদের ঈদের ব্যস্ততা আরো 20 রোজার পর থেকেই শুরু হয়ে যায়, কিন্তু এবারের ব্যস্ততাটা একটু দেরি করে শুরু হলো। টুকটাক কাজ চলছিল প্রপারলি, কিন্তু একদম ঈদের যে ভিড়টা সেটা আমি হয়তো 5-6 দিন আগে থেকে পেয়েছি, যে এখন পুরো ফ্লোরে গেলে মনে হয় ঈদ হচ্ছে। তো এই জিনিসগুলো একটুখানি আমার মনে হয় অন্যান্য বারের চাইতে মানুষজন একটু স্লো যাচ্ছেন। তো এখন ঈদ মনে হচ্ছে, তো আমাদের এখন ব্যস্ততা বেড়েছে, কাজ বেড়েছে, আমাদের ক্লায়েন্ট বেড়েছে। ফ্লোরে ক্লায়েন্ট ভরা থাকলে ভালো লাগে, উৎসব আসলে ঈদ লাগে তখন। এটা তো আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস, তো সেই জন্য আমাদের মনে হয় ঈদটা শুরু হয়েছে এখন, বাট ক্লায়েন্ট না থাকলে মনে হয় ঈদ শুরু হয়নি। আপনার ফ্লোরে তো একরকম এই যে একটা ঈদ উৎসব আমেজ যেটা তো থাকে, কিন্তু আপনার নিজের ঈদটা কিভাবে পালন করা হয় ঈদের দিনটা? আমার ঈদ শুরু হয় ওই ঈদের দিন, কারণ ঈদের আগের দিন রাত পর্যন্ত কাজ করতে হয়। তো ঈদের দিন সকালবেলা থেকে আমার একটু রান্না বান্নার ইচ্ছাও হয় ঈদের সময়, তো সেটা আমি আগের দিন যা করি আগের দিন রাতে ফ্লোর থেকে পার্লারে কাজ শেষ করে বাসায় গিয়ে রাতে করি। ঈদের দিন আর কিছু করতে চাই না আমি ঈদের দিন, বাড়িঘর কাজ করা ছাড়া। আচ্ছা, আর আপনার তো দুটো নাতনি আছে, তাদের সাথে নিশ্চয়ই সময় কাটানো হয়? হ্যাঁ, একজন ছিল গত বছর, তাকে পেয়েছি, তার বয়স 2, আর একজন তো মাত্র এসছেন, 2 মাস বয়স তার, তো তার এবার আমি 2 জনকে পাচ্ছি। আচ্ছা আপা, আপনার উদ্যোক্তা হওয়ার একেবারে শুরুর সময়টা মানে খুব বলা যেতে পারে রোমাঞ্চকর একটা সময় ছিল, যে মানুষ হয়তো বিউটি এক্সপার্ট হওয়া যায় এই চিন্তাটা বাংলাদেশে প্রেক্ষাপট আসলে যে করা যায় সেই ভাবনাটা সেই সময় ছিল না। আপনার আসলে কেন মনে হয়েছিল যে আপনি একজন বিউটি এক্সপার্ট হতে চান? রোমাঞ্চকর কেন বলেছো? কারণ অনেক চ্যালেঞ্জেস ছিল, অনেক বাধা বিপত্তি থাকতে পারে, সমাজের কিছু দৃষ্টিভঙ্গি থাকতে পারে যেটা নেতিবাচক। হয়তো সমাজ চাইবে না যে বিউটি এক্সপার্টের মতন অনিশ্চয়তার একটি জায়গাতে তার পরিবারের কোনো একজন সন্তান যাক। সুতরাং সেই জায়গা থেকে বলা যেতে পারে অনেক চ্যালেঞ্জ ফেস করে একটা রোমাঞ্চকর সময়ের মধ্যে দিয়ে যাওয়া। অনেক চ্যালেঞ্জ ছিল, সেটা ঠিক, একদমই সহজ ছিল না, সেটাও ঠিক। আর এখন যেমন স্মুথ হয়ে গেছে এই পেশাটা, এখন যেমন অনেক একটা ভালো সুন্দর পেশা হিসাবে সবাই দেখছেন, সেই সময়টা এটা ছিল না। আর আমিও যখন কাজ শুরু করেছি আমিও জানতাম না যে এটা এত সুন্দর একটা পেশা হতে পারে। কাজটা ভালো লাগতো, করা শুরু করেছি, বাট আস্তে আস্তে আমি বুঝতে শিখেছি যে না, এটা একটা অনেক সুন্দর পেশা, এবং মানুষকেও বোঝাতে পেরেছি যে হ্যাঁ এই পেশায় আসো। সেটা না, আপনি মনে হয় মোটিভেশনটা তৈরি করতে পেরেছেন যে হ্যাঁ, এই পেশায় আসা যায়, এই পেশায় আসো তোমরা, এটা একটা অনেক সুন্দর পেশা। সেই জিনিসটা অ্যাট লিস্ট মেয়েরা যারা ইন্টারেস্টেড তাদের ভেতরে
দিতে পেরেছি, এটা এটা আমার মনে হয়। এখনও আমাদের যে সব কিছু অনেক স্মুথ সেটা বলবো না, এই জন্য যে আমাদের কাজের জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি, কিন্তু এই কাজটার জন্য যে হেল্প দরকার, সাপোর্ট দরকার, সেই জিনিসগুলো, যেমন আমাদের প্রোডাক্ট ঠিকমতো আমরা পাই না, দেশের বাইরে থেকে প্রোডাক্ট আনতে হয়। যেমন আমরা আমাদের প্রশিক্ষণের জন্য ভালো মানে ভালো স্কুল দরকার, অনেক ভালো স্কুল দরকার। তারপর আমাদের স্টাফ যারা কাজ করেন তাদেরকে আমাদের তৈরি করে নিতে হয়, মানে একদম তৈরি আমরা পাই না। এরকম অনেক কিছু আছে, আমাদের অনেক ব্যারিয়ার ভ্যাট আছে, গভর্নমেন্ট থেকে ভ্যাট আরোপ করা হয়েছে 15%। তো এই যে অতি ক্ষুদ্র একটা ব্যবসা যেখানে দাঁড়াচ্ছে এবং মেয়েদের মাধ্যমে দাঁড়াচ্ছে, যেখানে মেয়েরাই মেইনলি সেবা দিচ্ছে, উদ্যোক্তা হচ্ছেন, সেই জায়গায় 15% ভ্যাট অনেক কঠিন একটা বিষয়। তো এই সব কিছু মিলে আমাদের যে চ্যালেঞ্জেসগুলো এখনো রয়েছে, চ্যালেঞ্জেসগুলো ভিন্নভাবে, হ্যাঁ, যে বিজনেসটাকে খুব সুন্দর করে তুলে আনার যে আমাদের প্রচেষ্টাটা আছে, কিন্তু আমাদের অবস্ট্যাকলও আছে অনেক। সেটাই। আবার আগামী দিনগুলোর জন্য নিঃসন্দেহে অনেক অনেক শুভকামনা রইল। আসলে এভাবেই আশেপাশের যে মেয়েগুলো আছে তাদেরকে এভাবে মোটিভেট করতে থাকুন। আপনারা আমাদের ইন্সপিরেশন, আপনাদেরকে দেখলেও আমাদের ভীষণ ভালো লাগা কাজ করে এবং মনে হয় আসলে কিছু একটা সময় আমি অনেক ভালো কিছু করতে পারবো। অনেক শুভকামনা রইল আপা সকল কাজের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।